শুভেচ্ছা। দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ওসমান হাদির খুনিদের বিচার না হলে রাষ্ট্রকেই কাঠগড়ায় দাঁড়াতে হবে, আধিপত্যবাদ বিরোধী পদযাত্রায় বলেছে ইসলামী ছাত্র আন্দোলন। এদিকে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে ৬৪৫টি আপিল। জানাবো ১১ দলের সমঝোতা আসন সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছে জামায়াত। হাসনাত আবদুল্লার মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে আবেদন। অন্যদিকে বিদ্রোহী প্রার্থীরা না সরলে ব্যবস্থা নেবে বিএনপি, বলেন নজরুল ইসলাম খান। সবশেষ জানাবো রাজনীতিতে আসছেন জায়মা। ওসমান হাদির খুনিদের বিচার না হলে রাষ্ট্রকেই কাঠগড়ায় দাঁড়াতে হবে, আধিপত্যবাদ বিরোধী পদযাত্রায় বলেছে ইসলামী ছাত্র আন্দোলন। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি রাষ্ট্রে চলমান বিচারহীনতার নগ্ন বহিঃপ্রকাশ। তার উপর হামলার ১ মাস পূর্ণ হলেও খুনিদের বিচারের আওতায় আনতে না পারার দায় অন্তর্বর্তী সরকার ও রাষ্ট্র এড়াতে পারে না। ওসমান হাদির খুনিদের বিচার না হলে রাষ্ট্রকেই কাঠগড়ায় নাড়াতে হবে। বাদ জুমা ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে আধিপত্যবাদ বিরোধী পদযাত্রা ও সমাবেশে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নেতারা কথা বলেন। সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুনতাসির আহমদ বলেন, জুলাইয়ের শহীদ ও যোদ্ধাদের রক্তের ওপর দাঁড়িয়েই আজকের রাষ্ট্র ব্যবস্থা। সেই রাষ্ট্রেই জুলাই যোদ্ধা শহীদ ওসমান হাদির হত্যার বিচার না হলে এই রাষ্ট্রের নৈতিক বৈধতা প্রশ্নবিদ্ধ হয়ে যায়। হাদির হত্যার বিচার না হলে জনগণকে আবারও রাজপথে নামতে হবে এবং সেই দায় রাষ্ট্রকেই নিতে হবে। মুনতাসির আহমদ বলেন, ফেলানি থেকে আবরার হয়ে ওসমান হাদি বিচারহীনতার সংস্কৃতির ফলে ভিনদেশী আধিপত্যবাদ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলেছে। ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী এই সময়ে দেশের স্বার্থে তরুণদের আপোষহীন ভূমিকা পালন করতে হবে। সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। তিনি বলেন, শহীদ ওসমান হাদিকে মুছে ফেলার চেষ্টা করা হলেও সেটি সম্ভব হবে না। যারা হাদিকে নিয়ে আন্দোলন সংগ্রামে ও রাজপথে ছিল, আগামী দিনে জনগণ তাঁদেরই সমর্থন জানাবে। অবিলম্বে ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সব খুনিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে জনগণ রাজপথেই ভয়শালা করতে বাধ্য হবে। পদযাত্রা ও সমাবেশ পরিচালনা করেন ইসলামী ছাত্র আন্দোলনের সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি হোসাইন ইবনে সরোয়ার, ইমরান হোসাইন নূর প্রমুখ। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে ৬৪৫টি আপিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে ইসিতে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে গত ৫ জানুয়ারি আপিল গ্রহণ শুরু হয়ে তা চলে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল গ্রহণের শেষ দিন শুক্রবারে ১৭৬টি আপিল আবেদন জমা হয়, যা এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ। বিকেল ৫টা পর্যন্ত আপিল দায়েরের সময় থাকলেও শেষ দিনে সন্ধ্যা ৬টায় লাইনে অপেক্ষারত প্রার্থীদের দেখা গেছে আপিল করার জন্য। আপিলের শুনানি শনিবার ১০ জানুয়ারি সকাল ১০টা থেকে ইসিতে শুরু হবে, যা চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আপিল শুনানি চলবে। এর মধ্যে ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে ১০ জানুয়ারি, ১১ জানুয়ারি ৭১ থেকে ১৪০ নম্বর আপিল, ১২ জানুয়ারি ১৪১ থেকে ২১০ নম্বর আপিল এবং ১৩ জানুয়ারি ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। পরবর্তী আপিল শুনানির তারিখ শিগগিরই জানানো হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। ২৬ নির্বাচনের সংশোধিত তফসিলের সময়সূচি অনুযায়ী আপিল নিষ্পত্তির পর ২০ জানুয়ারি প্রার্থিত প্রত্যাহারের শেষ তারিখ। পরদিন ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবে। তারপর ২২ জানুয়ারি নির্বাচনী প্রচারণা শুরু হয়ে চলবে ১০ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ পর্যন্ত। আর ১২ ফেব্রুয়ারি সকাল ৭:৩০টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৪:৩০ পর্যন্ত চলবে। ১১ দলের সমঝোতা আসন সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছে জামাত। নির্বাচনী সমঝোতা ভিত্তিক ১১ দলে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি, বাংলাদেশ নেজামি ইসলাম পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপি। এর মধ্যে ৬টি দলের নেতাদের সঙ্গে কথা বলেছে প্রথম আলো। নির্বাচনী আসন সমঝোতায় প্রথমে ছিল ৮
কয়েকটি রাজনৈতিক দল। পরে এই সমঝোতায় যুক্ত হয় এনসিপি, এলডিপি ও এবি পার্টি। একাধিক সূত্রের তথ্য অনুযায়ী প্রথমে ৮ দলের আলোচনায় ইসলামী আন্দোলন শতাধিক আসনের দাবি তোলে। অন্য দলগুলোর দাবিও ছিল তুলনামূলক বেশি। তবে শেষ মুহূর্তে এনসিপি, এলডিপি ও এবি পার্টি যুক্ত হলে ইসলামী আন্দোলন সহ কয়েকটি দলের মধ্যে আসন সংখ্যা নিয়ে অসন্তোষ দেখা দেয়। দলীয় সূত্রগুলো জানায়, ইসলামী আন্দোলনকে ৩৫ থেকে ৪০টি, এনসিপিকে ৩০টি, বাংলাদেশ খেলাফত মজলিসকে ১১টি, খেলাফত মজলিসকে ৩টি, এবি পার্টিকে ৩টি, এলডিপিকে ২টি এবং বিডিপিকে ২টি আসন ছাড় দেবার কথা জানায় জামাত। এমন পরিস্থিতিতে ইসলামী আন্দোলন এক পর্যায়ে সমঝোতার আলোচনা থেকে সরে যাওয়ার ইঙ্গিত দেয়। এসব ঘটনা গত ২৮-২৯ ডিসেম্বরের মধ্যে ঘটে। সমঝোতা হয়ে গেলে প্রতিটি আসনে ১১ দলের একজন করে প্রার্থী থাকবেন বলে প্রথম আলোকে জানান বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন। তিনি বলেন, আসন সমঝোতার বিষয়ে তারা আশাবাদী। হাসনাত আবদুল্লার মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে আবেদন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ৪ দেবিদ্বার আসনে জাতীয় নাগরিক পার্টির এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার মনোনয়ন বাতিল চেয়ে আবেদন করেছেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি। শুক্রবার ৯ জানুয়ারি নির্বাচন কমিশনে ইসিতে আবেদন করেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি। আবেদনে বলা হয়েছে, হাসনাতের হলফনামা পরস্পর বিরোধী, সম্পদ বিবরণীতে গড়মিল, স্ত্রীর আয়কর রিটার্ন না দেওয়া, নির্বাচনী ব্যয়ের উৎসের টাকা স্পষ্ট প্রমাণ না দেওয়া, কালো টাকা হিসাবে স্পষ্ট ও প্রতীয়মান, যা নির্বাচনী বিধিতে ক্রিমিনালি অপরাধ। বৃহস্পতিবার ঋণ খেলাপির তালিকা থেকে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির নাম বাদ দিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের আদালত এ আদেশ দেন। ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা। এর আগে ঋণ খেলাপির তালিকায় কুমিল্লা ৪ আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির নাম স্থগিত করেন হাইকোর্ট। বিচারপতি এ.কে.এম. রাবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পরে এই আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষ। বিদ্রোহী প্রার্থীরা না সরলে ব্যবস্থা নেবে বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনেক আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের পাশাপাশি দলের নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিষয়টি বিএনপির জোটভুক্ত শরিক দলগুলোর নেতাদের পাশাপাশি দলটির কেন্দ্রীয় নেতাদের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ছাড়া হতে যাওয়া এই নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোটের মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। সে কারণে ভোটে জয়ী হতে হলে প্রতিটি আসনে বিএনপির একক প্রার্থী থাকা গুরুত্বপূর্ণ। অপরদিকে দীর্ঘদিনের যুগপৎ আন্দোলনে যুক্ত থাকা দলগুলোর নেতারা যেসব আসনে বিএনপির সমর্থন পেয়েছেন সেগুলোতেও বিএনপি দলীয় স্বতন্ত্র প্রার্থী থাকায় তাদের জন্য নির্বাচন কঠিন হয়ে দাঁড়াচ্ছে। এই পরিস্থিতিতে বিএনপির বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, তফসিলে মনোনয়নপত্র প্রত্যাহারের যে শেষ সময় দেওয়া হয়েছে তার মধ্যে দলের বিদ্রোহী প্রার্থীরা প্রার্থিতা প্রত্যাহার করবেন, আর তা না হলে ওই নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার ওপর আলোকচিত্র প্রদর্শনী শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন নজরুল ইসলাম খান, যিনি এবার বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। রাজনীতিতে আসছেন জায়মা? সহসা কি রাজনীতিতে আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জায়মা রহমান? খালেদা জিয়ার মৃত্যুর পর এখন সেই আলোচনায় তুঙ্গে। তারেক রহমানের সঙ্গে বা তার প্রতিনিধি হয়ে বিভিন্ন অনুষ্ঠানে জায়মার যোগদানের ঘটনা সেই আলোচনায় রসদ জুগিয়েছে। দাদির মতো জায়মার ব্যক্তিত্ব, চলন ও নীরবে কাজ করার মানসিকতায় তাকে নিয়ে বিএনপির নেতাকর্মীদের মাঝে তৈরি হয়েছে প্রত্যাশা ও আগ্রহ। যদিও ১৩ বছর বয়স থেকে যুক্তরাজ্যে বসবাস শুরু হয়েছিল জায়মা রহমানের, কিন্তু ভুলে যাননি এই মাটির গন্ধ কিংবা বাঙালি সংস্কৃতি। দেশে ফেরার পরপরই মা হারানো শোকাহত তারেক রহমানের পাশে ছায়া সঙ্গীর মতো পরিস্থিতি সামাল দিতে দেখা গেছে তাকে। শোক জানাতে আসা ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সহ বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বাবার সঙ্গে ছিলেন জায়মা রহমান। তারেক রহমানও মেয়েকে বেশ আগ্রহ নিয়ে পরিচয় করিয়ে দিয়েছেন বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে। এমনিতে রাজনীতিবিদ
না হয়েও রাজনীতির ময়দানে আলোচিত জাইমা রহমান। এই আলোচনার জন্ম আরও আগেই। গেল বছর বাবার প্রতিনিধি হিসেবে যুক্তরাষ্ট্রে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানেও যোগ দিয়েছিলেন জাইমা রহমান। এরপর প্রবাসী ভোট নিয়ে বিএনপির এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন তিনি। দলীয় অনুষ্ঠানে জাইমার দৃশ্যমান কোনো উপস্থিতি এখনও দেখা না গেলেও ত্রয়োদশ সংসদ নির্বাচনে দলীয় ইশতেহার ও নির্বাচনী প্রচারে ভূমিকা রাখছেন তিনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন, রাজনৈতিক পরিবারে জন্ম ও বেড়ে ওঠায় জাইমার পক্ষে রাজনীতির বাইরে থাকার সুযোগ নেই। দলের নেতাকর্মীরা মনে করছেন, বিএনপির পরিকল্পনায় নতুন প্রজন্মের আকাঙ্ক্ষা উঠে আসছে জাইমার হাত ধরে। কবে তিনি সক্রিয় রাজনীতিতে আসবে তা এখনও অনিশ্চিত, কিন্তু সময়টা যখনই হোক পরিবারের উত্তরাধিকারের পাশাপাশি যোগ্যতা প্রমাণের চ্যালেঞ্জ থাকবে জাইমা রহমানের সামনে।